নমস্কার, প্রেরণার গল্পকথায় আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভারতের উত্তরপ্রদেশের কল্কি নামক স্থানে 1528 সালে তিনি জন্মগ্রহণ করেন। মুঘল সম্রাট আকবরের অন্যতম সভাসদ ছিলেন বীরবল। আকবরের দরবারে গুণী ব্যক্তিদের যে বিশাল সমারোহ ছিল, এর মধ্যে 9 জন বিশিষ্ট ব্যক্তিকে বলা হতো নবরত্ন। এই নবরত্নের সবচেয়ে উজ্জ্বল রত্নটি ছিলেন বীরবল। বীরবল বাদশাহ আকবরের দরবারে একজন কবি ও গায়ক হিসেবে নিয়োগ পান, কিন্তু তার বুদ্ধিমত্তা ও চতুরতার জন্য তিনি সবার কাছে সুপরিচিত লাভ করেন। 1586 সালের বাদশাহ আকবর তাকে ভারতের উত্তর দক্ষিণ দিকে অর্থাৎ বর্তমান আফগানিস্তান পাঠান, কিন্তু এই অভিযান অত্যন্ত শোচনীয়ভাবে ব্যর্থ হয় এবং বিদ্রোহী উপজাতিদের আক্রমণে বহু সৈন্যসহ বীরবল মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সংবাদ বাদশাহকে অত্যন্ত ব্যথিত করে। বীরবল শুধু যে তার অসাধারণ বুদ্ধির জন্যই পরিচিত ছিলেন তাই নয়, এর সাথে তার অসাধারণ উপস্থিত বুদ্ধি, জ্ঞান এবং চাতুর্যের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। আজ আমি তোমাদের আকবর এবং বীরবলের দুটি অসাধারণ বুদ্ধিমত্তা ও মজাদার ছোট গল্প শোনাব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমার প্রথম গল্পটি হলো চাষির কুয়ো। একদা এক চতুর ব্যক্তি তার নিজের পাতকুয়োটিকে একজন চাষিকে বিক্রি করে দেন। তার পরের দিন যখন চাষিটি কুয়োর কাছে গেলেন তার থেকে কিছু জল তুলতে, তখন সেই ধূর্ত ব্যক্তিটি চাষিকে বলেন যে তিনি চাষিকে কেবল কুয়োটিকে বিক্রি করেছেন, কিন্তু তার জল বিক্রি করেননি। তখন চাষিটি বুঝতে পারলেন না যে তিনি কি করবেন এবং বিষণ্ণ চিত্তে আকবরের সভায় গিয়ে উপস্থিত হলেন। তখন বীরবলকে এই মামলার তদারকি করতে বলা হলো। তার পরের দিনই কুয়ো বিক্রি করা লোকটির সাথে সেই চাষিটিকেও রাজদরবারে ডাকা হলো। চতুর লোকটি তখন সেই একই কথা বললেন যে তিনি তার কুয়োটিকে বিক্রি করেছে, কিন্তু তার জলকে নয়। এই কথা শুনে বীরবল বললেন যে, হে বন্ধু আমার, তবে তো তোমাকে এক্ষেত্রে কুয়ো থেকে সব জল সরিয়ে ফেলতে হবে, কিংবা সেই জল রাখার জন্য কর দিতে হবে, কারণ কুয়োটি যে তোমার নয়, চাষির। তখন বুদ্ধিতে হেরে গিয়ে অসহায় বোধ করে সেই ব্যক্তিটি তার ভুল বুঝতে পারেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এই গল্পের নীতিকথা হলো, যদি আপনি কাউকে ঠকান তাহলে আপনাকে আপনার কর্মের মূল্য দিতেই হবে। আমার দ্বিতীয় গল্পটি হলো মুরগি এবং মোরগের কাহিনী। একবার সম্রাট আকবর তার প্রিয় মন্ত্রী বীরবলের সঙ্গে একটি কৌতুকপূর্ণ চালাকির খেলা খেলবেন বলে মনস্থ করলেন। তিনি তার বাকি সমস্ত মন্ত্রীদের কাছে তার পরিকল্পনাটি ব্যক্ত করলেন এবং তাদের সাথে তা নিয়ে আলোচনাও করলেন। পরিকল্পনা মাফিক নির্ধারিত দিনে প্রত্যেক মন্ত্রী একটি করে ডিম আনলেন এবং সেগুলিকে তারা তাদের পোশাকের ভেতর লুকিয়ে রাখলেন। পরের দিন সম্রাট আকবর তাঁর সভাসদদের বললেন যে তিনি একটি স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নানুযায়ী তিনি দেখেছেন যে সভার প্রতিটি মন্ত্রী যদি রাজপুকুর থেকে একটি করে ডিম সংগ্রহ করে আনেন, তবে সেটি সম্রাটের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করবে। তার স্বপ্ন বর্ণনের পর সম্রাট তার সকল মন্ত্রীদের সেই কাজটি করার কথা বললেন, যাতে তার প্রতি তার মন্ত্রীবর্গের আনুগত্যটি প্রকাশ পায়। পরিকল্পনা মাফিক সকল মন্ত্রী পরিষদ ডিমের খোঁজ করতে যাওয়ার মতো অভিনয় করলেন এবং প্রায় কোনো রকম সময় না নিয়েই তারা সকলেই তাদের পোশাকের মধ্যে আগে থেকেই লুকিয়ে রাখা ডিমগুলিকে বের করে নিয়ে এলেন।
বীরবলও ডিমের সন্ধানে গেলেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও একটি ডিমও খুঁজে পেলেন না। যখন বীরবল খালি হাতে ফিরে এলেন, তখন প্রত্যেকেই তার সমালোচনা করলেন এবং নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন। বীরবল পুরো ব্যাপারটি বুঝতে পারলেন এবং সোজাসুজি সম্রাটের কাছে গিয়ে জোর গলায় মোরগের মতো ডাকতে শুরু করলেন। সম্রাট কিংকর্তব্য বিমূঢ় হয়ে উঠলেন এবং বীরবলকে জিজ্ঞেস করলেন তিনি কেন এরকম আচরণ করছেন, যার প্রত্যুত্তরে বীরবল বললেন, হে রাজন, আমি কোনো মুরগি নই, আর তাই কোনো ডিম আমি আপনাকে এনে দিতে পারিনি, কিন্তু আমি একটি মোরগ হতে পারি, আর সেজন্য আমি আপনার জন্য সবচেয়ে ভালো এই রকম ডাক ডাকতে পারি। এ কথা শুনে প্রত্যেকেই উচ্চ হাসিতে ফেটে পড়লেন। এই গল্পটির নীতিকথা হলো, আত্মবিশ্বাস যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সবথেকে বেশি সাহায্য করে। গল্পগুলো তোমাদের কেমন লাগলো অবশ্য করেই তোমাদের মতামত কমেন্ট করে জানিও।